তাহলে আমাদের সম্পর্কটা? সৈকত সরু চোখে বলল, আমাদের কিসের সম্পর্ক? এখানে আমাদের সম্পর্ক কোথা থেকে আসছে? আসছে, কারণ আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের ছিল না। একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক কখনো ভালো বন্ধুত্বের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, সেটা আরো বেশি কিছু হয়। আমাদের মধ্যে এত কেয়ারিং, শেয়ারিং, এগুলোর মানে কি? সৈকত অবাক হচ্ছে তিথির কথায়। কি বলছো ও এসব? সৈকত তো খুব স্বাভাবিকভাবেই একজন বন্ধুর মতো চলতো ওর সাথে, বন্ধুত্বের সীমারেখা মেনেই চলতো। সে খানিকটা বিরক্ত হয়ে বলল, কে বলেছে তোমাকে ছেলে আর মেয়ের সম্পর্ক বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ থাকতে পারে না? আর বন্ধুর সাথে শেয়ারিং কেয়ারিং হবে না তো কার সাথে হবে? এসব করলেই সেটা বন্ধুত্বের বেশি কিছু হয়ে গেল। একটা ছেলে আর একটা মেয়ের মাঝে যখন আলাদা করে বন্ধুত্বটা গড়া হয়, সেটা কেন হয়? বেশি কিছু হয় বলেই তো হয়। তিথি, তুমি একটা ভুলের ভেতর বাস করছো। বন্ধুত্ব আর তার থেকে বেশি কিছু হয়ে যাবার যে সীমারেখা, সেটা সম্পর্কে তোমার নিজেরই সঠিক ধারণা নেই, যে কারণে আমাকে এসব বলতে পারছো। ভেবে বলো তো, আমি কখনো এমন কিছু বলেছি যেটাতে প্রেম ভালোবাসা প্রকাশ পায়? সব কথা কি শুধু মুখে বললেই হয়? তা হয়তো সব সময় হয় না, কিন্তু আমি জানি আমি কখনোই এমন কিছু করিনি যেটাতে তোমার এসব মনে হতে পারে। আর সবচেয়ে বড় কথা, মনের ধারণার উপর ডিপেন্ড করে এ ধরনের কোনো সিদ্ধান্তে আসা যায় না। এটা স্রেফ বোকামো। সবটা তাহলে আমার বোকামো? বোকামো নয়, এলোমেলো যা খুশি ভেবে নিলেই তো হবে না। ঠিক আছে, আমি না হয় ভুলের ভেতরেই ছিলাম। এখন যেহেতু বিষয়টা উঠেই গেল, তুমি তো বুঝে গিয়েছো আমি তোমাকে কি চোখে দেখি। আমাদের মাঝে যেহেতু ভালো একটা সম্পর্ক আছেই, তাহলে এখন কি তুমি আমাকে নিয়ে ভাবতে পারো না? না, পারি না, এটা অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব? কি সমস্যা? সমস্যা এটাই যে বন্ধু আর কলিগ ছাড়া তোমাকে আমি কখনো কিছু ভাবিনি। আমাদের এতদিনের পরিচয়, তোমাকে নিয়ে তেমন কোনো অনুভূতি তৈরি হওয়ার থাকলে এতদিনে নিশ্চয়ই তা হয়ে যেত। তিথি মরিয়া হয়ে বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার প্রতি আমার এমন কোনো ফিলিংস নেই, বুঝতে পারছো না কেন? ঠিক আছে, আমি তো বুঝলাম সেভাবে আমাকে নিয়ে কখনো ভাবোনি, তাহলে এখন ভাবো। একবার ভেবে দেখলে তো পারো। আমার ধারণা, তখন তোমার ধারণা পাল্টাবে। আমি তো বললাম এটা সম্ভব নয়, কখনোই না। কখনোই না বলছো কেন? তুমি প্রয়োজনের সময় নও? এখানে সময় নেওয়ার কোনো প্রয়োজন দেখছি না। তারপর নরম হয়ে বলল, তিথি, আমরা দুজন ম্যাচিওর মানুষ, ছেলে মানুষই আমাদের মানায় না। ভালোবাসার ব্যাপারটা মন থেকে আপনি তৈরি হয়ে যায়, এটা বলে কই ভেবেচিন্তে হয় না কখনোই। তোমার ব্যাপারে এমন ফিলিংস আমার কখনোই আসেনি, আর আসবেও না। তুমি একটা স্মার্ট মেয়ে, তোমার কাছ থেকে এমনটা আমি আশাও করি না। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভালো করে সব কিছু বুঝতে চেষ্টা করো, তারপর নিজেই সিদ্ধান্তে আসতে পারবে যে এসব ছেলে মানুষই রেখে তোমার জন্য দেখা পাত্রকে বিয়ে করাটাই উত্তম হবে। আমার কথা শেষ, আমি এখন উঠবো। তিথি চুপ করে বসে রইল। তার চোখে পানি চলে এসেছে। সে আর কিছুই বলল না। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। সে মনে মনে সৈকতকে কত ভালোবেসেছিল, কত স্বপ্ন সাজিয়ে ফেলেছিল। সবই বালির করার মতো একটা ঢেউয়ে বিলীন হয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সৈকত তিথিকে রিক্সা ঠিক করে দিল। তিথি বলল, না। তিথি কথা না বাড়িয়ে চলে গেল। পুরো ব্যাপারটায় সৈকত হকচকিয়ে গেছে। সে চাইলেই তার বিয়ে হয়ে গেছে বলে দিতে পারত, কিন্তু সেটা করেনি। কারণ সে চেয়েছে তিথি এটা বুঝুক যে সৈকত কোনোভাবেই তিথিকে প্রেম ভালোবাসার মতো ব্যাপারে চায়নি এবং চায়ও না। বিয়ের ব্যাপারটা বললে তিথি হয়তো ভাবতো সৈকত বেটার অপশন পেয়ে ওকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। তাই বিয়ের কথা সে সময় মতো সবাইকে একসাথে জানাবে। তবে তিথির জন্য তার মন খারাপ লাগতে লাগলো। তিথির সাথে তার হয়তো ভালো বন্ধুত্ব জন্মটা ঠিক হয়নি। মেয়েটা এত বোকা কেন? সে তো সবার সাথেই এভাবে মেশে। তাহলে ও কেন এমন ভাবনা ভাববে? এরপর থেকে সৈকত তিথিকে এড়িয়ে চলতে লাগলো। সেই সাথে অফিসের অন্য সব মেয়ে স্টাফদেরও এড়িয়ে চলতে লাগলো। তিথি ওর বিয়ের কি করলো সেটাও জানতে চাইল না। অফিসের কাজ নিয়ে নিজের ব্যস্ততা দেখালো। সবাই দেখলো সৈকত আজকাল কাজ আর ফোন নিয়েই ব্যস্ত থাকে। আজ মঙ্গলবার। সৈকত অপেক্ষা আছে বৃহস্পতিবার অফিস করে সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তবে শর্মিকে জানাবে না।
সৈকতকে হুট করে দেখতে পেয়ে শর্মির কি অনুভূতি হয় সেটা দেখতে চায় সে। তারপর সে আম্মুকে ফোন দেয়। ওর আম্মু ফোন পিক করতেই সালাম দিল। ওর আম্মু সালামের জবাব দিয়ে বলল, কি করছিস? এই একটু কাজ আছে, শেষ করে ঘুমিয়ে পড়বো। তুমি কি করছো? এই তো শুতে যাব এখন। শর্মির সাথে কি কথা টথা বলিস ঠিক মতো? বলি তো। ভালোভাবে কথা বলবি, একদম জ্বালাবি না ওকে। আমি তো ওকে জ্বালাই না, কিন্তু কথা হলো আমি নেই, আর সেই সুযোগে দাদির প্রযোজনায় তোমরা বউ শাশুড়ি মিলে বাংলা সিনেমা নাকি হিন্দি সিরিয়াল বানাচ্ছ? প্রশ্ন তো সেটা। এগুলো আবার কি কথা, ফাজিল ছেলে? হা হা হা। তুই এবার আসলে ওকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আসিস। কয়েকদিন তো হয়ে গেল এসেছে, বাড়ির কথা ভাবে মনে হয়। আমাকে কেন নিয়ে যেতে হবে? এই সপ্তাহে ঢাকা আসতে পারবো কি না তাই তো জানি না। আমি বরং শিহাবকে বলে দিচ্ছি, ও এসে নিয়ে যাক। ঠিক আছে। তারপর মা ছেলে আরো কিছু কথা বলে ফোন রেখে দেয়। সৈকত এরপর শর্মিকে কল দিল। শর্মি ফোন পিক করে বলল, হ্যালো। এমন শুকনো শুকনো হ্যালো বলছো কেন? তাহলে কিভাবে বলবো? কিভাবে বলবো মানে? তোমার হ্যান্ডসাম জামাই এত রাতে ফোন করেছে, গলায় 1000 ওয়াটের ঝলকানি দিয়ে বলবা, হ্যালো জান, আই মিস ইউ বেবি। মা। শর্মি নিঃশব্দে হেসে বলল, আমি এসব ন্যাকামো পারি না। তাহলে কোন সব ন্যাকামো পারো? শর্মি চুপ করে রইল। তোমার কি মন খারাপ? না। তাহলে এমন চুপচাপ? বাড়ির কথা মনে পড়ছে? শর্মি মনে মনে বলল, আপনাকে মনে পড়ছে, ভীষণভাবে মনে পড়ছে। কথা না বললে হবে? ঠিক আছে, আমি শিহাবকে ফোন করে বলে দিচ্ছি, ও এসে তোমাকে নিয়ে যাক। ওখানে কিছুদিন থেকে আসো, ভালো লাগবে। শর্মি এটা শুনে খুশি হলো। বলল, ঠিক আছে, বলে দিন। আর আর আপনি কবে আসবেন? মানে আমাকে নিতে আসবেন কবে? সেটা এখনো বলতে পারছি না, অফিসে কাজের চাপ আছে। এই সপ্তাহে ঢাকা আসতে পারবো কি না জানি না। ও, খেয়েছেন আপনি? হুম। তুমি? না, না। কেন? ইচ্ছে করছিল না। ফোন রাখলাম। কেন? কি করব? আপনি কি রাগ করলেন? তুমি শুধু হু হা করে যাচ্ছ, আমি একা কি কথা বলবো? আপনি বলুন, আমি তো শুনছি। আমার ঘুম পাচ্ছে, রাখি, পরে আবার কথা হবে। সৈকত ফোন রেখে দিল। শর্মির ইচ্ছে হচ্ছে সৈকতের কলার চেপে ধরে বলে, আমার হ্যান্ডসাম জামাই, এমনি দূরে থাকো, এখন আবার ফোন কেটে দেওয়া হচ্ছে। এমন পানিশমেন্ট দিব যে আমাকে ছেড়ে থাকার কথা মনেও আনতে পারবে না। সকালে নাস্তার টেবিলে বসেছে সবাই। সৈকতের মা শর্মিকে বলল, কয়েকদিন তো হয়ে গেল, তুমি চাইলে বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারো। বাড়ি গেলে ভালো লাগবে। শর্মি খুশি হলো। বলল, ঠিক আছে। তাহলে শিয়াবকে ফোন করে বলে দাও, ও এসে যেন তোমাকে নিয়ে যায়। ঠিক আছে। সৈকতের দাদি বললেন, ঢং, আমরা বিয়ে হয়েছে পরে বাপের বাড়ির চেহারা আর দেখি নাই, আর এখন দেখি সব নতুন হিসাব। সৈকতের মা বললেন, মা, আপনার নিশ্চয় তখন বাবার বাড়ির জন্য খুব মন পড়তো, তাহলে আর ওকে আটকাবো কেন, যাক না। শর্মি তাড়াতাড়ি বলল, দাদি, আমি দুদিন থেকেই চলে আসব, এর বেশি থাকবো না। যাও যাও, ঘুরে আসো। তাদের আলাপের মাঝখানে কলিং বেল বেজে উঠল। শর্মি উঠতে চাইলে সৈকতের মা বললেন, আমি দেখছি, তুমি খাও। দরজা খুলতে দেখলেন শিহাব দাঁড়িয়ে। ওকে ভেতরে আসতে বলে শর্মিকে ডাকলেন। শর্মি, দেখো কে এসেছে। শর্মি এগিয়ে এসে দেখে শিহাব। সে অবাক হয়ে বলল, তুই এত সকালে? বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। গতকাল রাতে ভাইয়া ফোন করেছিল, বলল তোমাকে নিতে আসতে, আর আমি যেন ভোরে উঠে চলে আসি, সেজন্য সে সকাল 6টায় আমাকে ফোন করে জায়গায় চলেছে। সৈকতের এই ব্যাপারটা শর্মির খুব ভালো লাগলো। সে শিহাবকে বলল, ভালো হয়েছে, আয় বস। আমরা তো সবাই খেতে বসেছি, তুই খেয়ে এসেছিস? এত সকালে কি খাবো, পাগল নাকি তুমি? শর্মি তার শাশুড়ির দিকে তাকাতেই তিনি বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওর খাবারের ব্যবস্থা করো। শিহাব, তুমি ফ্রেশ হয়ে সোজা ডাইনিংয়ে চলে আসো, আমরা নাস্তাই করছিলাম। আন্টি, আমি এত সকালে এসেছি যে মিষ্টি টিষ্টি কিছু আনতে পারিনি। মাছের বাজার পেয়ে গেলাম, তাই দুটো মাছ নিয়ে এসেছি। মা, তুমি মাছ বাজারে এসেছে একদম তাজা রুই আর কাতলা মাছ। তুমি বাচ্চা ছেলে, তোমাকে এসব কে করতে কে বলেছে?
আচ্ছা যাও, ফ্রেশ হয়ে খেতে এসো আগে। শর্মি শিহাবকে নিয়ে ডাইনিং টেবিলে বসতে দাদি বলে উঠলেন, ওরে তো দেখি আগেই আসতে বইলা রাখছস, তাহলে আর এতক্ষণ নাটক করলা কেন? শর্মি করুণ মুখে বলল, দাদি আমি সত্যিই জানতাম না শিহাব আসবে। দাদি, সৈকত ভাই আমাকে কাল রাতে বলেছে আসতে। আমার আসার কথা আপু কিছু জানে না, কারণ ভাইয়া বলতে মানা করেছিল। তিনি চেয়েছিলেন আপুকে সারপ্রাইজ দিতে। ও ঢং দেখি বাসি না, যত সব। এমন সময় সুপ্তি এলো। এসে শিহাবকে দেখে চমকে উঠল। আরে এই ছেলে এখানে কি করছে? নাকি আমি এখনো ঘুমের ঘরে আছি? নিশ্চয়ই ঘুমে আছি। ধুর, ভাইয়ের বিয়েতে একে দেখার পর থেকে কখন জেগে আছি কখন ঘুমিয়ে আছি টেরই পাচ্ছি না। যত জোরে মানুষ আছাড় খায় তার চেয়েও জোরে এর উপর গ্রাস খেয়ে বসে আছি। আসলে বসেও না, একেবারে আটার বস্তার মতো চিটপটাং হয়ে গেছি। উফ, কি দরকার ছিল ভাবির ভাইটার এত কিউট হবার? সুপ্তিকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা বলে উঠলেন, ওই যে এসেছে নবাব জাদি। এত সকালে উঠলি কেন? 12টা তো এখনো বাজে নাই। যা যা, আবার শুয়ে পড়। এই আমুটা না ঘুমের মাঝেও কেমন বকে। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, ঘুমের মধ্যে তো দুটো ভালো কথা বলতে পারো নাকি? তখন ওর আম্মু ওর কান টেনে ধরে বললেন, লাগছে না কানে? বোঝা যাচ্ছে কিছু? সুপ্তি আ আ করে চিৎকার করে কান ছাড়তে বলল। তার মা কান ছেড়ে দিতেই সুপ্তি দেখলো শিহাব হাসছে। আহ, সে কি হাসি! দেখলেই কলিজায় লাগে রে। এই ছেলেকে তো ধরে নিয়ে বিয়ে করে ফেলতে হবে। এ বাড়িতে সে আসবে জামাই হয়ে, আর সে লাল টুকটুকে শাড়ি পরে সেজেগুজে তাকে খাবার সার্ভ করবে। তখনই তার মনে পড়লো এই মুহূর্তে সে অতি পুরনো আলখালা টাইপ টি শার্ট আর ট্রাউজার পরেছেন। ভালো করে তাকালে টি শার্টে 2 বা 4 ফুটও হয়তো দেখা যাবে। বর্ষার ভ্যাপসা গরমের কারণেই কাল রাতে এটা পড়েছিল ঘুমাতে, আর আজই ক্রাশকে আসতে হলো। তার উপর আলোথালো চুল, দেখেই বাড়ির কাজের মেয়ে মনে হচ্ছে। কি অবস্থা! শিহাব আসবে জানলে ভালো দেখে টপস আর লেগিংস পরে থাকা যেত। ফুটো টি শার্টের মতো তার কপালটাও ফুটো করে ফেলেছে সে। তারপর আম্মুকে চাপা গলায় বলল, মা, যে এখানে সেখানে আমাকে এইভাবে অপদস্থ করো কেন? যেখানে সেখানেই কই করলাম। সুপ্তি এখানে আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে পায়চারি করছে আর ভাবছে ক্রাশের সামনে কিভাবে যাওয়া যায়। দিন রাত যাকে নিয়ে স্বপ্নে দৌড়ে বেড়ায় বাংলা সিনেমার লা 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 সুরে সে আজ নিজের বাড়িতে এসে বসে আছে। তার তো এখন উচিত শিহাবের কাছে গিয়ে মাছের মতো চোখ গোল গোল করে তার দিকে তাকিয়ে থাকা। আর সেখানে সে শিহাবের সামনে জম্পিস কানমলা খাচ্ছে। ভাবা যায়? এটা কেমন জুলুম রে ভাই! তার সাথেই কেন এসব হতে হবে? কিছু একটা করতে হবে, কিন্তু করবোটা কি? তখনই একটা আইডিয়া চলে এলো। এস, চা। নাস্তা শেষ, এখন তো চা লাগবে। আর পৃথিবীর সব প্রেমের শুরু চায়ের কাপে। বাহ, ভালো আইডিয়া আছে তো আমার মাথায়। চায়ের কাপে তো ঝড় তুলতেই হবে আজ। হবে হবে, আমাকে দিয়ে এসব প্রেম ভালোবাসাই হবে। ছাতার পড়াশোনা কি আমার কাজ? তাছাড়া সুন্দরী মেয়েদের এত পড়তে হয় না, ওসব ছেলেদের কাজ। তারা কষ্ট করে পড়বে, তারপর ভালো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শুরু করবে তার মতো সুন্দরীদের পাবার জন্য। যাই, চায়ের ব্যবস্থা করি। সুপ্তি রান্নাঘরে গিয়ে দেখলো ভাবি চা বানাচ্ছে। সে বলল, ভাবি দাও চা, আমি নিয়ে যাচ্ছি। শর্মি ওর দিকে অবাক চোখে তাকালো আর পাশ থেকে আম্মু বলে উঠল, জিন্দেগিতে তোকে রান্নাঘরে কোনো একটা কাজে টেনে আনা যায় না। ছাগলের মতো খুঁটি গেড়ে বসে থাকিস। আজ হঠাৎ কি হলো? কারণ এই মুহূর্তে থেকে রিয়েলাইজ করতে পারছি এসব না করলে জিন্দেগি বরবাদ হয়ে যেতে পারে। বলে সে কথা না বাড়িয়ে 2 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে গিয়ে গেল। গিয়ে দেখে তার বাবা আর শিহাব গল্প করছে। সে তখন টিউবলাইটের মতো ফিউজ হয়ে গেল, কারণ সে চেয়েছিল চা নিয়ে সে আর শিহাব গল্প করবে। সুপ্তিকে দেখে ওর বাবা বললেন, কিরে, চা আনতে এত সময় নিচ্ছিস কেন? আর যেভাবে চা নিয়ে হাঁটছিস, উষ্টা খেয়ে পড়ে গিয়ে তোর নাক মুখ ফাটিয়ে ফেলবি। সুপ্তি করুণ চোখে বাবার দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে শিহাবকে চা দিল। তখন ওর বাবা বললেন, দেখ দেখ, শিহাবকে ভালো করে দেখ। শিহাবের সাথে গল্প করে খুব ভালো লাগছিল। ছেলেটা পড়াশোনা এত ভালো, বুঝলে শিহাব? আমার এই মেয়েটা হচ্ছে একটা পড়াশোনা কিছুই মাথায় ঢোকে না, সারাদিন শুধু সাজাগোজা নিয়ে পড়ে থাকে। রেজাল্ট খারাপ করেও কোনো প্রতিক্রিয়া নেই যে একটু ভালোভাবে পড়তে হবে। সুপ্তি মনে মনে প্রমাদ গুনল, তার ফ্যামিলি এমন কেন?
তাকে কি ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে যে সব সময় সব জায়গায় তার প্রেস্টিজ ইউজ করে ছাড়তে হবে? আর চোখে তাকিয়ে দেখে শিহাব এসব শুনে হাসছেন। হাসবেই তো, সে বাবাকে রাগ দেখিয়ে চলে যাচ্ছিল, তখন ওর বাবা বললেন, এই যে পড়াশোনার কথা বলেছি আর এখন চলে যাচ্ছে। এসব দেখে শিহাব শুধু নীরবে হেসে গেল। শিহাব শর্মিকে বলেছে সে বেশি দেরি করবে না, তাড়াতাড়ি যেন ব্যাগ গুছিয়ে নেয়। শর্মি ব্যাগ গুছানোর আগে সৈকতকে একটা ফোন দেয়। সৈকত ফোন রিসিভ করে বলল, হ্যালো হ্যান্ডসাম জামাইয়ের বউ। কি করছেন? একটু ঘুরতে বের হয়েছি। কোথায়? তোমার মনের মাঝে। আচ্ছা, তাহলে তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। কিন্তু আমি তো সেখানে শাকচুন্নি, ভূত, পেতনি এসবও দেখতে পাচ্ছি। ভুল দেখছেন। ওসব আপনার মনের শেওড়া গাছের দল বেঁধে পা ঝুলিয়ে বসে থাকে। সৈকত শব্দ করে হেসে ফেলল। শুনুন, আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কেন? শিহাবকে এভাবে পাঠানোর জন্য। আমি রেডি হচ্ছি বাড়ি যেতে। আপনি আসবেন তো আমাকে নিতে? তুমি যাচ্ছ যাও, আবার আমাকে টানাটানি করছো কেন? আপনাকে টানবো না তো কি সাকিব খানকে টানবো? আই ডোন্ট মাইন্ড। জায়েদ খান বা মিশা সওদাগর না হলে চলবে। ডিপজলকে ডাকি? ওটা তো আরো ভালো অপশন। ডাকতে পারো, তবে তার আগে ডিপ জলের 10টা ডায়লগ বলতে হবে। পারবো না। তাহলে এটা বলো যে মনে মনে আমাকে কি নামে ডাকো। শর্মি 10 সেকেন্ড চুপ থেকে বলল, হ্যান্ডসাম জামাই। হ্যান্ডসাম জামাইকে কেউ এমন শুকনো করে ধন্যবাদ দেয়? কিভাবে দিব? বলবা লাভ ইউ জামাই। উম্মা। ইস, সব সময় ঢং। তুমি তো দেখছি দাদির ডায়লগও শিখে গেছো। আরো অনেক কিছু শিখেছি। বাড়ি আসুন, সব দেখবেন। আসছেন তো নিতে? আমি আসতে না পারলে শিহাবকে নিয়ে চলে আসতে পারবে না? পারবো, তবে আপনি এলে ভালো হতো। ভালো হতো নাকি ভালো লাগতো, কোনটা? ভালো লাগতো। এমন প্রেম প্রেম টাইপ কথা বলো কেন? চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘর জামাই হয়ে যাব কিন্তু। আপনার প্রেমে পড়েই। এই পর্যন্ত বলে শর্মি চোখ বন্ধ করে জিভ কাটল। ইস, কি বলে ফেলেছিল সে? কি বললে? লাইনটা শেষ করো। কিসের লাইন? আমি কিছু বলিনি। আপনি তাড়াতাড়ি চলে আসবেন, ফোন রাখলাম। ঠিক আছে, চেষ্টা করব, সাবধানে যেও। শর্মির শাশুড়ি দুপুরে খেয়ে যেতে পিড়াপিড়ি করেছিল খুব, কিন্তু ওরা তার আগে বের হয়ে গেছে। এখান থেকে ওদের বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে। শর্মির মনে হচ্ছে কয়েক বছর পর বাড়ি যাচ্ছে সে। বাড়ির মানুষ, বাড়ির আকাশ কতদিন দেখে না সে। সৈকতের চেয়ে সুপ্তি বয়সে অনেক ছোট। সুপ্তি সবে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। ইন্টারে পড়ুয়া, আর সব মেয়েদের মতো সেও প্রজাপতির রঙিন ডানায় উড়ে বেড়ানো টাইপ। পড়াশোনা ছাড়া অন্য সকল বিষয়ে তার ব্যাপক আগ্রহ। নাটক, সিনেমার প্রায় সব নায়কের উপর ক্রাশ খাওয়া তার প্রিয় অভ্যাস। অবশ্য কারো উপরই বেশি দিন এই ফিলিংস আর থাকে না। তবে সম্প্রতি সে ভাইয়ের বিয়েতে গিয়ে ভাবির ছোট ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। তার কাছে মনে হচ্ছে এবার সে সিরিয়াস টাইপ ক্রাশ খেয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শিহাবকে বাসায় দেখে তার মনে নতুন উদ্যমে প্রজাপতি উঠতে শুরু করেছে। রয়্যাল ব্লু শার্টের ছেলেটাকে দেখে তার হার্টবিট আটকে গিয়েছিল। কিভাবে কি করা যায় সকাল থেকে সেই চিন্তায় সে মগ্ন। তার মাথায় একটা আইডিয়া অবশ্য ইতিমধ্যে এসে গিয়েছে, সেটা এখন শুধু কাজে লাগাবার পালা। তারই সূত্রে সে ফেসবুকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলল। নাম দিল শিহাবের বউ। প্রোফাইল পিকে দিয়ে দিল পেছন দিকে দাঁড়ানো এক কাপড়ের ছবি, যারা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। পাশে একটা হার্ট চিহ্ন দেওয়া। বাড়িতে লিখলো শিহাব আমার জান। অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার শিহাবকে ধরার পালা। শিহাবের আইডি খুঁজে বের করলো, তারপর থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে একটা গান লিখে মেসেজ পাঠিয়ে দিল। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হইয়া চলো নিরালাই, চলো নিরালাই, আমি নাই তোমাতে ডুবিয়া রই, দিয়েছি পাগল করিয়া উত্থাল পাত্থাল মন দরিয়া। পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, তুমি আর একা নাও আমাতে মিশিয়া রও। দেখিয়া রাখিব তোমায় পিয়াসী, মনের কালি চাই শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতাল হওয়াই চলো নিরালাই, চলো নিরালাই। মেসেজ পাঠিয়ে সে রিপ্লাইয়ের অপেক্ষা করতে লাগলো। এই মেসেজ দেখে শিহাবের মনে কোনো গান বাজতে শুরু করবে সেই ভাবনায় সে অস্থির। শিহাব শর্মি থেকে 2 বছরের ছোট। পড়াশোনায় ভালো, ভালো মানে বেশ ভালো। ভদ্র ছেলে। আসলে ঠিক ভদ্র না, একটু বোকা টাইপ। পড়ুয়া ছেলেরা আবার চালাক হয় কই। তারা চোখে চশমা নিয়ে গাদা গাদা বইয়ের ভেতরে ঢুকিয়ে বোকার রাজ্যে বাস করে। শিহাবও অনেকটা তাই। এমন মানুষদের বন্ধু খুব কম থাকে। শিহাব ওর ব্যতিক্রম না।
শুধু রাত জেগে সে পড়াশোনা করে এমন না, দিনেও বইয়ে মুখ গুজে পড়ে থাকে। রাত 3টা পর্যন্ত পড়ে প্রায়। পড়া শেষ করে ঘুমাতে যাবার আগে সে ফেসবুকে 10 মিনিটের জন্য ঢুকে। আজও ঢুকলো, দেখলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, সেটা থেকে আবার মেসেজ রিকোয়েস্ট আছে। আইডির নাম দেখে সে তাজ্জব বনে গেল, আর মেসেজ দেখে তো তার অজ্ঞান হবার জোগাড়। কে এই মেয়ে? কি চাইছে সে? তার বই বা কবে থেকে হলো? একে তো সে চেনেই না। আইডিতে নিজের ছবি নাই, মেসেজে কী সব লিখেছে। ছি 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 ছি, মেয়েটার তো একেবারেই লজ্জা নেই। সে ফোন রেখে শুয়ে পড়লো, যেন ফোন রেখে দিলে মেসেজ দাতা আর কিছু করতে পারবে না। শিহাব সকালে ঘুম থেকে উঠে দেখলো ওই আইডি থেকে আবার কয়েকটা মেসেজ এসেছে। সে ইনবক্সে গিয়ে দেখলো লিখেছে, বাবু, মেসেজে রিপ্লাই দিলা না জি? আমাকে কেন বাবু ডাকছে? এই মেয়ের তো মাথার সমস্যা আছে। সকালে উঠে কিন্তু প্রথম মেসেজ আমাকে দিবা দিবা কিন্তু, না হলে খুব রাগ করব। সকালে উঠে একটা অপরিচিত মেয়েকে কেন মেসেজ পাঠাবো? আজব। এরপরে মেসেজ সকালে এসেছে, আমার বাবুটা এখনো ঘুমায়? ওলে বাবালে, তুমি দেখি আমার চেয়েও বেশি ঘুম কাতুরে। আহা, যখন আমরা একসাথে ঘুমাবো তখন পাল্লা দিয়ে ঘুমাবো, ঠিক আছে? এগুলো কি লিখছে? এমন থুতলামো কেন করছে? আর আমি কেন এর সাথে ঘুমাবো? উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আই, তোকে আজ লেগেছে দারুণ। কি অসভ্য, ছি। শিহাব ফোন রেখে বিছানা ছাড়লো। মেসেজ পাঠানো যে মেয়েটাকে শিহাবের এখন অসভ্য মনে হচ্ছে সে জানতো না এমন একদিন আসবে যখন এই মেয়েটা মেসেজ না পাঠালে তার দিন শুরু হবে না, রাত শেষ হবে না। সে জানতো না এই মেয়েটাই একদিন তার প্রাণের অংশ হয়ে যাবে। তারও গাইতে ইচ্ছে হবে। আজ বৃহস্পতিবার। সৈকত ব্যাগ গুছিয়ে রেডি হচ্ছে। রাতের বাসে সে চট্টগ্রাম ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে। তবে সে নিজের বাড়ি না গিয়ে শর্মিদের বাড়ি যাচ্ছে। সে যে ওখানে যাচ্ছে সেটা অবশ্য শর্মি জানে না। ভোর 7টা বাজার আগেই সে শর্মিদের বাড়ি পৌঁছে যাবে ইনশাল্লাহ। বাসে ওঠার আগে শর্মির সাথে ফোনে কথা বলে নিয়েছে, যেন বাসে উঠে কথা বলে ধরা পড়ে না যায়। তার বাস চলতে শুরু করলে সে ঘুমাবার চেষ্টা করলো। চোখ লেগে আসতেই ফোন এলো। তাকিয়ে দেখে তিথি। তিথির সাথে সেদিনের পর কাজ ছাড়া আর কোনো কথাই হয়নি। এখন কেন ফোন করেছে? সে ফোন ধরলো না, কিন্তু তিথি ফোন দিয়েই যাচ্ছিল। বাধ্য হয়ে ফোন রিসিভ করে চুপ করে রইল। প্রথমে তিথি কথা শুরু করলো, কেমন আছো? অফিসে তো দেখা হলোই, এই রাতে ফোন দিয়ে আবার কেন জিজ্ঞেস করছো? ফোন দেওয়া কি নিষেধ? না, নিষেধ না। কি প্রয়োজন তাই বলো। প্রয়োজন ছাড়া তাহলে ফোন দিতে পারবো না? কেন কথা বাড়াচ্ছ শুধু শুধু? বলো না কি বলবে। তিথি বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ভালো নেই সৈকত। তুমি কি ভাবলে জানালে না? সৈকত এবার বিরক্ত হলো। মেয়েটা এখনো এটা নিয়ে পড়ে আছে। সে বিরক্তিটা চেপে রেখে শান্ত গলায় বলল, তিথি, আমি তোমাকে যা বলার সেদিনই বলে দিয়েছি। এটা এমন কোনো বিষয়ও না যে দুদিন ভাবলাম আর আবেগে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি সেদিন যা বলেছিলাম তা জেনে বুঝেই বলেছি। এমনটাও নয় যে এখন মত পাল্টে যাবার কোনো অপশন আছে। এটা সম্পূর্ণই মনের ব্যাপার। এইভাবে কোনো কিছু হওয়া অসম্ভব। তুমি বিয়েটা করে ফেলো, সব ঠিক হয়ে যাবে। আমার ঘুম পাচ্ছে, ফোন রাখি। তিথি আর কথা বাড়ালো না, সে ফোন রেখে দিল। সৈকত ভালো জব করে, দেখতে সুদর্শন, তার উপর এর সাথে তিথির আন্ডারস্ট্যান্ডিং ভালো, তাই ওকে কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না তিথি। ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছিল, কিন্তু সৈকত তো পাত্তাই দিল না। অন্য রাস্তা ধরতে হবে। সে যে সৈকতকে ভালোবাসে সেটা অফিসে সে কয়েকজনকে বলে ফেলেছে। সে আসলে শিওর ছিল সৈকতও তাই, কিন্তু ব্যাপারটা যে এমন হবে তা সে ভাবেইনি। সবার কাছে সে ছোট হবে এটা কিছুতেই হতে পারে না। সে না শুনে অভ্যস্ত নয়। ব্যাপারটা এখন তার ইগোতে লাগছে। ছুটির দিন শেষ হোক, তারপর সৈকতকে কিভাবে বাগে আনতে হয় দেখা যাবে। সৈকত শর্মিদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তার শাশুড়ি মা দরজা খুলে দেখেন সৈকত। সে ভীষণভাবে অবাক হলেন, বললেন, কি আশ্চর্য, তুমি আসবে সেটা তো শর্মি আমাকে বলেনি। সে তো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এমন গাধা মেয়ে হয়? কেমন আছো বাবা? ভালো আছি। আমি যে আসবো শর্মি কিছুই বলেনি আপনাকে? না, আর তুমি যে আসবে ও জেগে থাকবে না? দাঁড়াও, ডেকে নিয়ে আসছি। না না, ডাকতে হবে না, আমি দেখছি। ঠিক আছে, আমি তোমার খাবারের আয়োজন করি। সারা রাত জার্নি করে এসেছো, তোমার তো খিদে পেয়েছে। তা তো পেয়েছেই। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো। সৈকত শর্মির ঘরে গিয়ে দেখলো ও ঘুমাচ্ছে।
সে আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে খুব সাবধানে ফ্রেশ হয়ে এসে শর্মির পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ তাকিয়ে দেখলো ওকে। কি আশ্চর্য, ঘরে এত কিছু হয়ে যাচ্ছে আর এর ঘুমই ভাঙছে না। মাথার পাশে শর্মির ফোন রাখা, সে ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে তারই ছবিটা। ফোনটা লক করা নেই। বাহ, বেশ ভালো মেয়ে তো। কিন্তু ফোনটা সাইলেন্ট করা। সে তার ফোন বের করে একটা কল দিল শর্মির ফোনে। তার দেখার ইচ্ছে শর্মি তার নাম্বার কি নামে সেভ করেছে। কল দিতে স্ক্রিনে ভেসে উঠল মিস্টার বিটার। সৈকত হাসলো। ভালোই তো নাম দিয়েছে, জনাব করলা। তারপর ফোন রেখে সৈকত আস্তে করে শর্মিকে জড়িয়ে ধরলো। সাথে সাথে শর্মির ঘুম ভেঙে গেল। তাকে সৈকতকে দেখে সে লাফিয়ে উঠতে চাইল, কিন্তু সৈকত তাকে উঠতে দিল না। বলল, একদম নড়বা না। এত ঘুম কিসের তোমার? ঘরে যে এত কিছু হয়ে যাচ্ছে তুমি ঘুমিয়েই আছো। কেউ ধরে নিয়ে গেলেও তো টের পাবা না। শর্মি কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার মাথা হ্যাং হয়ে গেছে। শুধু বলল, আপনি এখানে? আমি না তো কে হবে এখানে? এই তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আপনি আসবেন সেটা জানাননি কেন? জানিয়ে এলে এসেই তোমাকে এভাবে পেতাম বলো? আচ্ছা ছাড়ুন, উঠবো। বলছি না উঠবা না। তোমার জন্য আসছি, তাই আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ উঠতে পারবা না। শর্মি আর নড়ল না। সৈকত এভাবে আসায় তার নিজের কাছেও অনেক ভালো লাগছে। তার ভেতরে কতটা আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। তার এই পাগলা জামাইটা এত রোমান্টিক কেন? জামাই আসবে সে কথা আগে থেকে না জানানোর জন্য শর্মির মা শর্মিকে অনেক বকলেন। জামাইকে সে এখন মন মতো আয়োজন করে খাওয়াবে কিভাবে? শর্মি বলতেও পারছিল না সৈকত তাকে জানিয়ে আসেনি। এত ফাজিল এই ছেলেটা, ইচ্ছে করে মায়ের কাছে বকা খাওয়াচ্ছে। দুপুরে কি কি রান্না হবে, জামাইয়ের কি কি পছন্দ সেটা জানতে চাইলে শর্মি বলে দিল। ও শুটকি মাছের ভর্তা খুব পছন্দ। শর্মির মা শুনে অবাক হলেন, বললেন, শুটকি মাছের ভর্তা? কি শুটকি? চাপা শুটকি। ছেলেরা তো শুটকি দেখলেই নাক সিটকায়, আর সৈকতের এসব পছন্দ? তা আবার চ্যাপা শুটকি? এই তুই সত্যি বলছিস? তোকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এগুলো নিশ্চয়ই তোর শয়তানি। মা, শয়তানি হবে কেন? ওগুলাই ওর পছন্দ, তুমি রান্না করো। শর্মির মা সরু চোখে শর্মির দিকে চেয়ে রইলেন। হয়তো আন্দাজ করতে চাইলেন মেয়ে সত্য বলছে নাকি ফাজলামো করছে। শর্মির মায়ের তাকানোর ভঙ্গি দেখে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে এলো। দুপুরে সবাই খেতে বসলো। সৈকত বসতেই তার সামনে চ্যাপার ভর্তাটা রাখলো শর্মি। সৈকতের নাক কুচকে উঠলো। এমন পচা স্মেল কোথা থেকে আসছে? খাবার থেকে তো আসার কথা না, কিন্তু মনে তো হচ্ছে খাবার থেকে আসছে। সে মিনমিন করে বলল, কি রান্না করেছেন মা? কেমন অন্যরকম একটা স্মেল পাচ্ছি। তোমার পছন্দের চাপা শুটকি ভর্তা, এই যে তোমার সামনে। সৈকতের প্রায় বমি এসে গেল। সে অবাক হয়ে বলল, কিন্তু আমার যে চ্যাপা শুটকি পছন্দ সেটা আপনাকে কে জানালো? কেন? শর্মি বলেছে। ওকে জিজ্ঞেস করলাম তোমার কি কি পছন্দ, তখন বলল। সৈকত চোখ পাকিয়ে আর চোখে শর্মির দিকে তাকালো একবার। দেখে সে মুচকে হাসছে। বুঝতে পারলো তার নিজের করা কোনো না কোনো সময়ের বাদরামির ফল এটা। সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না। মনে মনে দাঁত কিরমির করে বলল, বুশ, তোমাকে আমি এমন নাচাবো যে তোর ওসামা বিন লাদেন ইয়াদা জায়গা। শর্মির মা তখন বলে উঠলেন, কি হলো বাবা, খাও, ভর্তা তুলে দিব? সৈকত প্রায় চিৎকার করে উঠল। না না মা, আমি সব নিয়ে নিচ্ছি। কিন্তু মা, আসলে হয়েছে কি, রাতে বাইরে থেকে খাবার খেয়েছি তো পেটটা কেমন যেন করছে, তাই ভাবছিলাম শুটকি খাওয়া ঠিক হবে কি না। শর্মির বাবা বললেন, তাই নাকি? তাহলে তো বাবা তোমার এসব তেল মশলা টাইপ কোনো খাবার খাওয়া ঠিক হবে না। তুমি বরং সাদা ভাত খাও, করলা ভাজি দিয়ে, ডালও খাও। সৈকতের যে এই অবস্থা আগে বলিসনি কেন শর্মি? তাহলে কাঁচা কলার ব্যবস্থা করা যেত। খাওয়া শেষ হলে সিহাবকে দিয়ে স্যালাইন আনিয়ে দিস। সৈকত করুণ চোখে খাবারের দিকে তাকিয়ে আছে। টেবিল ভর্তি এত লোভনীয় সব খাবার, সব তারই উদ্দেশ্যে রান্না করা হয়েছে, অথচ তাকে কিনা শুধু করলা ভাজি আর স্যালাইন খেতে হবে। তারপর মিনমিন করে একবার বলল, আসলে বাবা তেমন খারাপ অবস্থা না, আমি খেতে পারবো এসব। না না, তুমি বললে তো হবে না। তোমরা ইয়াং জেনারেশন সব কিছুতেই পাওয়ার দেখাতে চাও, আর ভাবো আমরা কিছুই জানি না। এবেলা আমার কথা শোনো, যা বলছি তাই খাও, তারপর দেখো কেমন লাগে। ভালো লাগলে অন্য সব খাবার খেয়েও পরে। আসলে হয়েছে কি বাবা, আমার আবার পেট খারাপ একবেলার বেশি থাকে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি করলা ভাজি খাচ্ছি। শর্মির মা শর্মির দিকে তাকিয়ে রইলেন। শর্মি সেটা খেয়াল করে চোরের মতো খেতে লাগলো।
খাওয়া শেষ করে ঘরে এসে সৈকত চুপ করে বসে রইল। শর্মি এসে পাশে বসে বলল, আপনার যে পেট খারাপ সেটা বলেননি তো। আমার যে শুটকি মাছ পছন্দ সেটা কবে বলেছিলাম? আপনি তাহলে আম্মুর কাছে মিথ্যা বলেছিলেন কেন যে আপনি আসার কথা আমাকে জানিয়েছেন? আম্মু আমাকে সকাল সকাল বকে শেষ করলো। ও, আম্মুর বকাটাই বেশি হয়ে গেল। আর আমি যে তোমার জন্য এত দূর থেকে কষ্ট করে এলাম সেটা কিছু না? আমার ভালোবাসাটা কিছু না? আচ্ছা সরি। সরি দিয়ে আমি কি করব? শ্বশুরবাড়ি এসে একটা ভালো কিছু খেতে পারলাম না। সরি বললাম তো। সারা রাত জার্নি করে এসেছি, আমার এখন ঘুম পেয়েছে। শরত। বলে সৈকত শুয়ে পড়ল। শর্মির তখন একটু অপরাধ বোধ লাগলো। কাজটা ঠিক হয়নি আসলে। সে চুপ করে বসে ভাবলো কি করা যায় এর রাগ ভাঙাতে। তখন ওর মা ওকে ডাকলেন। মায়ের কাছে যেতেই মা বললেন, ঘটনা বল। কি ঘটনা? ঢং করবি না। কি জানতে চাইছি তুই নিশ্চয়ই বুঝেছিস, তাড়াতাড়ি বল। শর্মি বুঝলো লুকিয়ে লাভ নেই, যা বোঝার মা বুঝিয়ে ফেলেছে। তাই সে সব স্বীকার করলো। এটাও বলল তার এখন মন খারাপ লাগছে। শর্মির মা আরো কিছু বকা দিলেন মেয়ের গাধামির জন্য। তারপর বললেন, পায়েস রান্না করতে চাচ্ছিলাম, সৈকতের নাকি পছন্দ। আমি করি। তুই পারবি? তুমি দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে চল। শর্মি নীল প্রজাপতি আঁকা একটা সাদা শাড়ি পরলো, হাতে নীল রেশমি চুড়ি পরলো। তারপর গিয়ে সৈকতের পাশে বসলো। সে এখনো ঘুমাচ্ছে। শর্মি ওর কানের কাছে হাত নিয়ে চুড়ির শব্দ করলো। সৈকত আস্তে করে তাকালো। তাকে শর্মিকে দেখে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না, আবার চোখ বন্ধ করে ফেললো। শর্মি তখন ওর বুকের উপর হাত রেখে ওর দিকে ঝুঁকে বলল, বিকেল হয়ে গেছে, উঠবেন না? সৈকত কথাটা শুনে পাশ ফিরল। শর্মি মন খারাপ করে উঠে যাচ্ছিল, সৈকত তখনও কিছু বলল না। শর্মি বারান্দায় গিয়ে ভাবতে লাগলো এর এত রাগ, আগে তো সেটা বুঝিনি, কি করবে এখন। তখন সৈকত এসে ওর পিছনে দাঁড়ালো। শর্মি অবাক হয়ে ওর দিকে তাকালো। সৈকত কোনো কথা না বলে বেলি ফুলের মালা বের করে বলল, ওদিক ফিরো। তারপর মালাটা চুলের খোঁপায় লাগিয়ে দিয়ে বলল, বাস থেকে নামার পর পাশেই এক ফুলের দোকানে মাত্র ফুলগুলো এনে নামালো। বেলি ফুল দেখেই মনে হলো তোমার ভালো লাগবে, আর ফুলগুলো একেবারে তাজা, তাই নিয়ে ফেললাম। মনে মনে চেয়েছিলাম বিকেলে তুমি শাড়ি পরবে, ফুলগুলোর জন্য তোমাকে দেখতে ভালোই লাগছে। শর্মি হেসে ফেলল। ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি কিন্তু আপনার জন্যই সেজেছি। সৈকত শর্মির একটু ঘনিষ্ঠ হতে চাইলো, আর তখনই দরজা নক পড়ল। শিহাব চেঁচিয়ে বলল, আবু ভাইয়ের জন্য যে স্যালাইন এনেছিলাম, ভাইয়ের কি খেয়েছে? আব্বু জিজ্ঞেস করছিল। শিহাবের চিৎকারে সৈকত আর শর্মি দুজনেই প্রায় লাফিয়ে উঠেছে। শিহাবের কথা শুনে সৈকত চাপা গলায় বলল, শালার তো কমন সেন্স বলে কিচ্ছু নেই, এদের নাম এই জন্যই মনে হয় শালা। সময় পেল না আর স্যালাইন খাওয়ানোর, যাও খাও এবার স্যালাইন। শর্মি মুখ চেপে হাসতে হাসতে অস্থির। শিহাবকে বলল, আব্বুকে বল তোর ভাইয়া ঠিক হয়ে গেছে, আর লাগবে না স্যালাইন। আব্বু বলেছিল সৈকত ভাই এরকমই কিছু বলবে, তাই আমি যেন দাঁড়িয়ে থেকে এক গ্লাস স্যালাইন খেয়ে দিয়ে যাই। সৈকত আর ধৈর্য রাখতে পারল না, বলল, শালা শিহাব, গেলি তুই? শর্মি হাসতে হাসতে শেষ। পরদিন সকালে শর্মিকে নিয়ে সৈকত ঢাকায় চলে এলো। সৈকত সুপ্তির জন্য 1 কার্টন আইসক্রিম নিয়ে এসেছে, সেদিন বকেছিল বলে। সুপ্তি আইসক্রিম পেয়ে খুশি হলো, কিন্তু ভাইয়ার উপর তার নতুন করে মেজাজ খারাপ হয়েছে। মেজাজ খারাপের কারণ, ভাইয়া একা কেন শ্বশুর বাড়ি গেল, তাকে নিয়ে যেতে পারলো না। তারও তো বেড়াতে ইচ্ছে করে, কিন্তু হঠাৎ করে ও বাড়ি যাবার এত ইচ্ছে কেন হলো সেটা কেউ বুঝতে পারছে না। শর্মি প্রতিশ্রুতি দিল নেক্সট টাইম সে যখন বাড়ি যাবে তাকে নিয়ে যাবে। সৈকত রাতে চলে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। পরদিন অফিসে গেল মিষ্টি নিয়ে। সৈকতের হাতে মিষ্টি দেখে সবাই অবাক। সৈকত প্রথমে মিষ্টি তার বসের জন্য নিয়ে তার কেবিনে ঢুকলো। বিয়ের কথা শুনে বস ভীষণ খুশি হলেন, তার নতুন জীবনের জন্য শুভকামনা জানালেন। সেখান থেকে বের হয়ে লাঞ্চ আওয়ারে সবাইকে অফিস ক্যান্টিনে ডাকলো। তারপর সবাইকে মিষ্টি দিল। সবাই উৎসুক হয়ে মিষ্টি খেয়ে অপেক্ষা করছে ঘটনা কি জানার জন্য। সৈকত বলতে শুরু করলো সে বিয়ে করে ফেলেছে। কবে, কোথায়, কিভাবে বিয়ে করেছে তা শর্ট করে জানিয়ে বলল। আজ সবাইকে ডিনার করাবে রেস্টুরেন্টে। বলার পর সে তিথিকে আর চোখে দেখে নিল। তিথি এতক্ষণ বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু সৈকত বিয়ের কথা বলতেই তার হাত থেকে মিষ্টিটা পড়ে গেল। তারপর গটগট করে হেঁটে চলে গেল। সবাই ভীষণ খুশি হলো, তবে তিথির এমন আচরণের মানে অনেকেই বুঝলো না। তবে যাদের কাছে তিথি সৈকতকে ভালোবাসার কথা বলেছিল তারা অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলল না। তখন খাওয়া শেষ করে সবাই সৈকতকে শুভকামনা দিয়ে যে যার ডেস্কে চলে গেল। সৈকতও তার কেবিনে চলে এলো। এসে দেখলো তিথি বসে আছে সেখানে। সৈকত তার চেয়ারে বসতেই তিথি বলল, কেন করলে এমন? কি কেমন করলাম?
তুমি এতদিন আগে বিয়ে করেছো, আর সেটা আজ কেন বললে? তোমার কি মনে হয় না এরপরও এসব প্রশ্ন অবান্তর? আর আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কবে বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি পারতাম সেদিনই তোমাকে পুরো ব্যাপারটা বলতে, বলিনি কারণ তুমি হয়তো তখন মানতে পারতে না, কষ্ট বেশি পেতে, কিংবা আমাকে ভুল বুঝতে। বাহ, আমার কষ্ট পাওয়া নিয়ে খুব ভাবছো তাহলে? বন্ধু ছিলে, শত্রু তো নও। বন্ধু ছিলে বলছো, এখন তাহলে বন্ধুত্বটা নেই? বন্ধুত্ব রক্ষা করাই আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সমস্যা হবে। তুমি এই ব্যাপারটা থেকে বের হতে পারবে না। আমি তোমাকে কোনো রকম দ্বিধায় রাখতে চাই না। আমি অন্য আরও 5টা সস্তা ছেলের মতো মেন্টালিটি নিয়ে ঘুরে বেড়াই না। তোমাকে বন্ধুত্বের নাম দিয়ে তোমার আবেগের সাথে খেলবো। তাই এখন থেকে আমাদের ভেতর কলিগের সম্পর্কটাই বিদ্যমান থাকুক। তিথি আর কিছু বলল না, চলে গেল। তিথি চলে যাবার কিছুক্ষণ পর সৈকতের রুমমেট কলিগ এসে বলল, সৈকত ভাই, এটা কি করলেন আপনি? আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। কি করেছি আমি? বুঝতে পারছেন না? আপনি এতদিন তিথির সাথে ঘুরলেন ফিরলেন, আর এখন কাউকে না জানিয়ে দুম করে বিয়ে করে নিলেন। এসবের মানে কি? কি আশ্চর্য! আমি কবে তিথির সাথে ঘুরলাম ফিরলাম? মানে অফিসে আপনাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক দেখতাম। তিথি বলতো আপনারা দুজন দুজনকে পছন্দ করেন। তাহলে এখন এসবের মানে কি? তিথি কেন এসব বলেছে আমি জানি না। আমি কখনোই ওকে এমন কিছু বলিনি যেটাতে ওর প্রতি আমার ভালোবাসা প্রকাশ পায়। আমি ওকে আগেই বলেছি ওর সাথে আমার কিছু ছিল না, আর কখনো কিছু হবারও নয়। তারপরও কেউ কিছু নিয়ে আঁকড়ে থাকলে সেটা তারই সমস্যা। আপনাদের মাঝে সত্যিই কিছু ছিল না? ছিল তো, তবে সেটা বন্ধুত্ব, অন্য কিছু নয়। এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, আপনি কাজ করুন, আমি যাচ্ছি। তিথি এরপর আর সৈকতের সাথে যোগাযোগ করেনি। তার সামনে যেন কখনো না পড়ে যায়, সবসময় সেই চেষ্টা করেছে। শুধু তাই নয়, পরদিনই সে অফিসে রেজিগনেশন লেটার জমা দিতে গিয়েছিল, কিন্তু তার কলিগ আফসানা তাকে বুঝিয়ে রেজিগনেশন লেটার দিতে আটকায়, বলে দেয় ট্রান্সফার নিয়ে নিতে। 2 সপ্তাহের মাথায় তিথি ট্রান্সফার নিয়ে এই অফিস থেকে চলে যায়। যাবার সময় সৈকতের কাছ থেকে বিদায় নিতে আসেনি। পরের 2 সপ্তাহ কাজে চাপে সৈকত ঢাকা যেতে পারেনি। তার বাসার অন্য 2 কলিগের একজন বাড়ি গেছে বিয়ে করবে বলে, আর অন্যজন 5 দিনের ট্যুরে গেছে। সৈকতকে এই কদিন একাই থাকতে হবে। সৈকতের কলিগরা যেদিন চলে গেল, শিহাব সেদিন ফোন দিয়ে বলল সে কি এক বিশেষ কাজে চট্টগ্রাম আসছে। সৈকত বলে দিল তার ফ্ল্যাটেই উঠতে। ফ্ল্যাট তো খালি আছে, কোনো সমস্যা নেই। সে অ্যাড্রেস দিয়ে বলে দিল তার তো অফিস আছে, ফ্ল্যাটের চাবি দাঁড়ানোর কাছে দিয়ে যাবে, আর খিদে পেলে খাবার রাখা আছে, যেন খেয়ে নেয়। পরদিন শিহাব সকালে চট্টগ্রাম পৌঁছে গেল। সৈকতকে ফোন করে জানিয়ে দিয়ে সে ফ্ল্যাটে ঢুকে ঘুমিয়ে পড়ল। বিকেলে সৈকত অফিস থেকে বাজার হয়ে আসে। তার একমাত্র শ্যালক এসেছে তার অতিথি হয়ে, তাকে তো স্পেশাল খাতের জন্য পড়তেই হবে। সৈকত বাসায় এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপলো। দরজা খুলতে দেখে শর্মি দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে বলল, তুমি? শর্মি মুচকি হেসে বলল, কেন? সারপ্রাইজ কি শুধু আপনিই দিতে জানেন? তুমি সত্যি চমকে দিয়েছো। শিহাব কই? একটু বাইরে গেছে, চলে আসবে, আপনি ফ্রেশ হয়ে আসুন। বলে শর্মি বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে গেল। সৈকত নিজের ঘরে ঢুকে দেখলো সব সুন্দর গুছানো হয়েছে। সে মনে মনে ভাবলো বউ ব্যাপারটা আসলে অন্যরকম। শর্মির এভাবে চলে আসায় তার ভেতর অদ্ভুত এক আনন্দ কাজ করছে। সে ফ্রেশ হয়ে এসে দেখে শর্মি চা করছে। সৈকত কাছে গিয়ে শর্মিকে পেছন থেকে জড়িয়ে ধরল। শর্মি বলল, কি করছেন? চা করছি দেখছেন না? না, দেখছি না, কারণ বউ ছাড়া দেখার মতো এখানে আর কিছু আমার চোখে পড়ছে না। হাতের উপর চা ঢেলে দেই, তাহলে অনেক কিছুই দেখতে পাবেন। দাও। বলে সে শর্মির কাঁধে মুখ রাখলো। উফ, সুরসুরি লাগছে। সৈকত তখন শর্মিকে নিজের দিকে ফিরে চেপে ধরে বলল, এত কথা বলো কেন তুমি? একদম চুপ। সে শর্মির মুখের কাছে ঝুঁকে পড়ছিল, আর তখনই কলিং বেল বেজে উঠল। সৈকত বিরক্ত হয়ে বলল, এখন আবার কে আসে? শর্মি হেসে ফেলে বলল, শিহাব এসেছে মনে হয়, দরজা খুলে দিয়ে আসুন। সৈকত রেগে বলল, এই ছেলের জন্মই হয়েছে মনে হয় আমার রোমান্স ধ্বংস করতে। একেবারে পারফেক্ট সময়ে উদয় হয়। শিহাব সে রাতেই ঢাকার উদ্দেশ্যে চলে গেল। ও চলে যেতেই সৈকত হাফ ছেড়ে বাঁচল। একবারের জন্য বলল না থেকে যা, বরং চলে যাবার জন্য আগ বাড়িয়ে তাকে সব এগিয়ে গুছিয়ে দিল। কারণ ও থাকা মানে তার জীবনে রোমান্স স্বপ্নই থেকে যাবে। সৈকতের এসব কাণ্ড দেখে শর্মির মনে মনে খুব হাসি পাচ্ছিল। শর্মি থাকাকালীন সময়টা সৈকতের খুব ভালো কাটলো।
ঘুরে বেরিয়ে আনন্দে সময় কাটলো দুজনের। এক বিকেলে সৈকত ওর কলিগদের সাথে শর্মিকে পরিচয় করিয়ে দিল। দিনগুলো যেন খুব দ্রুত শেষ হয়ে গেল। আগামীকাল রাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। শর্মি চলে যাবে ভেবে সৈকতের অনেক মন খারাপ লাগছে। গত 4টা দিন কেমন করে চলে গেল সে টেরই পায়নি। সৈকত বিছানায় আতশোয়া হয়ে কথাগুলো ভাবছিল। শর্মি হাতের কাজ শেষ করে সে দেখে সৈকত কেমন উদাস হয়ে বসে আছে। সে বিছানায় উঠে সৈকতের বুকে গুটিসুটি মেরে শুয়ে বলল, কি ভাবছেন? ভাবছি তুমি তো এসে আমাকে কষ্ট দিয়ে ফেললে। কিভাবে? এই যে কয়দিন থাকলে, এখন এই বাসাটায় সারাক্ষণ তোমার উপস্থিতি আমাকে তাড়া করবে, মন খারাপ লাগবে তখন। আমার আপনাকে রেখে যেতে মন চাচ্ছে না। সৈকত শর্মির চুলে হাত বুলিয়ে বলল, এক কাজ করলে কেমন হয়? কি? এখানে আমরা একটা বাসা নিয়ে নেই। তাই হয় নাকি? বাসার সবাই কি ভাববে? কি ভাববে আবার? বরং আম্মু আমাকে এ কথা বলেছিলই একবার। হলে তো ভালোই হয়। তোমাকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হয়। ঠিক আছে, তুমি যখন তুমি ডাকলেই তখন দেখা যাক কি করা যায়। নয়তো আমার কি দায় পড়েছে পাশের বাড়ির আন্টির মেয়েকে আমার ফ্ল্যাটে তুলতে? আমি আন্টির মেয়ে? তো ব্যাস শুরু হয়ে গেল মারামারি। এদিকে সুপ্তি শিহাবকে প্রতিদিনই সকাল বিকাল রাত নিয়ম করে মেডিসিনের মতো মেসেজ দিয়ে যাচ্ছে। শিহাবের প্রথম প্রথম হ্যাঁ নির্লজ্জ মেয়ে মনে হলো, এখন আর তেমন লাগে না। সে মোটামুটি মেয়েটার মেসেজে আসক্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে সেও 2-4টা মেসেজ পাঠায়, যার বেশিরভাগই পড়াশোনা সংক্রান্ত। আর পড়ার কথা বললে মেয়েটা কেমন খেপে যায়। কি অদ্ভুত! তার চেয়েও অদ্ভুত বিষয়ে মেয়েটা শুধু বলে, তুমি তোমার বোনের বাসায় বেড়াতে যাও না? যাও না কেন? একটা মাত্র বোন, সপ্তাহে একবার তো যাওয়া উচিত। আমি কেন প্রতি সপ্তাহে বোনের বাসায় যাব? আমার পড়া আছে না। এটা বললেও মেয়েটা খেপে যায়, কথা বলা বন্ধ করে দেয়। শিহাবের তখন খুব মন কেমন করে। পড়ার মন বসতে চায় না। পড়ার মন বসতে চায় না, সেই চিন্তায় সে বই খুলে বসে থাকে। বই দেখে যদি মন স্থির হয়। 6 মাস চলে গেছে। শিহাব এখনো জানে না শিহাবের বউ বলে যার সাথে সে কথা বলে সে আসলে কে। এদিকে সে কানাডায় স্কলারশিপের জন্য আবেদন করেছিল, সেটা কনফার্ম হয়ে গেছে। সেটা সেই মেসেজ কন্যাকে জানাতেই কন্যা কান্নাকাটি শুরু করে দিল। তাকে ছেড়ে নাকি শিহাবের কিছুতেই যাওয়া চলবে না। শিহাব পড়লো মহাঝামেলা। সে মেয়েটাকে বোঝালো সে স্টাডি শেষ করে এসে পড়বে, নতুবা তাকে নিয়ে যাবে। কিন্তু কন্যা কিছুতেই কিছু শুনতে চায় না। শিহাব কি করবে বুঝতে পারছে না। সে পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। যে স্কলারশিপ নিয়ে তার এত স্বপ্ন, সেটা হাতছাড়া করা তার জন্য অসম্ভব। কিন্তু এই মেয়ে তো কিছুই শুনছে না। সে তো রোজ কথা বলবেই ওর সাথে, এখন যেমন বলে। কিন্তু মেয়েটা এমন অদ্ভুত সব কথা বলছে যার কোনো যুক্তি নেই। সে নাকি কানাডা গিয়ে তাকে ভুলে যাবে, কোনো বিদেশি নাকি বিয়ে করে ফেলবে। অদ্ভুত! সে কেন বিদেশি মেয়ে বিয়ে করবে? ব্রাউন কালার চুলের মেয়েদের দেখতে তো ঘোড়ার মতো লাগে। সে নিশ্চয়ই ঘোড়ার মতো মেয়ে বিয়ে করবে না। সত্যি 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাসা সবাই টেনশনে পড়ে গেছে। কি হয়েছে কিছুই বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। শর্মি অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকেও কিছু বলছে না। সৈকত ফোন করে জিজ্ঞেস করেছে, তাকেও কিছু বলেনি। সৈকত অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা চলে এলো। সবাই সুপ্তির ঘরে বসে আছে। সুপ্তি যা বলেছে তার রীতিমতো বোমা ফাটানোর মতো সবকিছু নিস্তব্ধ করে দিয়েছে। তার কথা শুনে কি বলবে তা কেউ বুঝে উঠতে পারছে না। সে বলেছে সে নাকি বিয়ে করতে চায়। সুপ্তির বাবা উপায় না দেখে বললেন, বিয়ে করবে ভালো কথা, পাত্র দেখা শুরু করি, কিন্তু এটা নিয়ে এত নাটক করতে হবে কেন? দেখাদেখি করার মতো এত সুযোগ নেই। সে একজনকে ভালোবেসে ফেলেছে। আসলে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, তাই তাকে বিয়ে করতে হবে। সৈকত জিজ্ঞেস করলো, তোর মতো একটা স্টুপিড মেয়েকে কে ভালোবেসে ফেললো? আমার চেয়েও বেশি স্টুপিড একটা ছেলে। সে যে তোর চেয়েও বড় স্টুপিড সে তো বুঝতেই পারছি। ছেলেটা কে? তাকে তোমরা সবাই চেনো। চিনি। কে? শিহাব। নাম শুনে সবাই অবাক, আর শর্মি রীতিমতো আটকে উঠল। শিহাব? কোন শিহাব? তোমার ভাই শিহাব। শর্মি কিছুই বুঝতে পারছে না ঘটনা কি হচ্ছে। শিহাব এমন একটা কাজ করবে সেটা সে কল্পনাও করতে পারে না, তাও আবার সম্পূর্ণ তার বিপরীতধর্মী মেয়ের সাথে। একদিকে তার ভাই, অন্যদিকে তার ননদ। কোন দিকে যাবে, কাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। শিহাবের মতো একটা কমন সেন্স ছাড়া ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? তোর তো সারা জীবন পড়াশোনা আর রঙহীন পানসে জীবন কাটবে। শর্মি তখন চোখ পাকিয়ে সৈকতের দিকে তাকালো। সৈকত শর্মির চাহানি দেখে তাড়াতাড়ি বলল, না মানে আমি বলতে চেয়েছি শিহাব বই ছাড়া কিছু বোঝে না, আর তুই বই বাদে পৃথিবীর বাকি সব বুঝিস। শিহাব অনেক ভদ্র ছেলে, আর তুই একটা ফাজিল মেয়ে। তাহলে তোদের মিলল কি করে? মিলবে না কেন? আমাদের মতো পারফেক্ট কাপল আর একটাও নেই। আমাদের নামও তো মিল, দুজনের নামই এস দিয়ে।
কিন্তু শিহাব স্কলারশিপ নিয়ে কানাডা চলে যাচ্ছে। যাবার আগে আমাদের বিয়ে হয়ে যাক, সেই ব্যবস্থা করো। গাধার মতো কথা বলিস না, দুজনের নামই তো এস দিয়ে। আরে গাধি, তোদের বিয়ে হলে তো লোকে ভাই বোন বলবে। কেন? তোমাদের নামও তো এস দিয়ে। তোমাদের কেউ ভাই বোন বলেছে কখনো? আমাদের দুজনের নাম এক কথায়। আমি সৈকত আর ও বুশরা। দেখো ভাইয়া, এসব আজাইরা কথা বলে কোনো লাভ নেই। তোমাদের আমার বিয়ের আয়োজন করতে হবে। কবে যে ও বাড়িতে কথা বলবা সেটা বলো। সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়েছে। এই মেয়ের তো লজ্জা শরম বলে কিছুই নাই। এইভাবে কেউ নিজের বিয়ের কথা বলে? ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলবো। এখন সবাই যার যার ঘরে যাও। আর শর্মি, তুমি তোমার বাসায় গিয়ে কিছু বলো না, আমি বলবো সব। শর্মি মাথা দুলিয়ে হ্যাঁ বলল। বাকি সময়টায় সবার উত্তেজনা কাজ করেছে কি হবে সেটা ভেবে। সুপ্তির বাবা শর্মির বাবাকে ফোন দিয়ে বললেন তারা সবাই বিকেলে তার বাসায় আসছে। শর্মির বাবা শুনে খুশি হলেন। সবাই শর্মিদের বাড়িতে বসে আছে। সুপ্তির বাবা সব কথা খুলে বললেন। তারপর জিজ্ঞেস করলেন এখন কি করা যায়। শিহাব তো সব শুনে আকাশ থেকে বলল। সে চিৎকার করে বলল, অসম্ভব। আমি এই মেয়েকে ভালোবাসি না, কখনো না। এই মেয়ে তো ভীষণ ফাজিল। আসলে ফাজিল না, ভয়ঙ্কর। আপুর বাসায় গেলেই আমার পেছনে লেগে থাকে। আমার একটা শার্ট, একটা টি শার্ট, কলম আরও কত কি রেখে দিয়েছে। জোর করে আমার ফোন নিয়ে কাটা, আমাকে দিয়ে গিফট দেওয়ানো, আমার হাত ধরে টানাটানি করা, সারাক্ষণ গায়ে গায়ে লেগে থাকা, চুলে হাত দেওয়া, কি না করেছে। গেলেই একটা কিছু করবে। পুরো মাস্তান টাইপ মেয়ে, ক্রিমিনাল একটা। এর জন্য আমি আপুর বাসায় যেতে চাই না। আর একে আমি ভালোবাসবো? ইম্পসিবল। শিহাবের কথা শুনে এবার এ বাড়িতে বিস্ফোরণ ঘটল যেন। সবাই আরেকবার বিধ্বস্ত হলো। সুপ্তি তো বলেছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে। এখন তো দেখা যাচ্ছে কাহিনী কেস খেয়ে যাচ্ছে। সুপ্তি তখন রেগে গিয়ে বলল, আমি মাস্তান, আমি ভয়ঙ্কর, আমি ক্রিমিনাল, সবাইকে দেখাবো তুই যে আমাকে রাতভর কত প্রেমের ইতিহাস লিখিস। এই মেয়ে একদম থুতুকারি করবে না। কে তোমাকে ইতিহাস লিখেছে যত সব মিথ্যা কথা? সুপ্তি তখন তার ফোন বের করে দেখালো। শিহাবের মুখ হা হয়ে গেল। কি বলবে তার ভাষা নেই। একেবারে বোবা হয়ে গেছে। এই মেয়ে কি করে ওই মেয়ে হয়? এই প্রশ্নের উত্তর অন্ধের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। শিহাবের হা হয়ে যাওয়া নিস্তব্ধ মুখ দেখে সবাই যা বোঝার বুঝে গিয়েছে। সুপ্তি তখন বলল, কেন বারবার তোমাকে তোমার বোনের শ্বশুরবাড়ি যেতে বলি? কেন আমাদের বাড়ি এলে তোমার সাথে এমন করি? সেসব এবার ক্লিয়ার হয়েছে হাদারাম? শিহাব অনেকক্ষণ চুপ থেকে বলল, আমাদের বিয়েটা কবে হচ্ছে তাহলে? এ কথা সবাই আরেকবার শক খেল। শর্মির মা বললেন, তুই শেষ পর্যন্ত একটা ক্রিমিনালকে বিয়ে করবি? হ্যাঁ করবো, কারণ আমার ক্রিমিনাল পছন্দ। শর্মির বাবা শর্মিকে বলল, ওদের ভেতরে নিয়ে যা, আমরা কথা বলি। আসলে তাদের কথা বলারও কিছু ছিল না। উজবুকের মতো দুইটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কিছু তো করার নাই। তাই তারা বিয়ের জন্য ভালো দিন খুঁজতে লাগলো। শিহাবের কানাডা যাওয়ার তারিখ ফিক্সড হয়ে গেছে। তাই একরকম তড়িঘড়ি করে শিহাব আর সুপ্তির বিয়েটা ঠিক করা হয়েছে। বিয়ে ঠিক হবার পর থেকে শিহাবের সাথে সুপ্তির আহ্লাদীপনা কয়েকগুণ বেড়ে গেছে। আর তা শুধু তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই, বাড়ির লোকজনের সামনেই চলছে সব। এসব দেখে সবাই রীতিমতো বিরক্ত। সুপ্তির দাদি তো তাকে বেহায়া চিমড়ি বলে ডাকা শুরু করেছে। মেয়ের এমন বেহাপনা দেখে মায়ের সাথে বাবার প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। শর্মি অবাক হচ্ছে শিহাবকে দেখে। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে হয়? আজ শিহাব সুপ্তির বিয়ে, আর দুপুর থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে থেমে থেমে ঝুম বৃষ্টি হচ্ছে। নভেম্বরের এই অসময়ে বৃষ্টির কি কারণ তা আল্লাহই ভালো জানেন। বিয়ে উপলক্ষে সবাই ব্যস্ত। শর্মিকে মেয়ের পক্ষ হয়ে কাজ করতে হচ্ছে। একমাত্র ভাইয়ের বিয়ে আর বরযাত্রীতে সে থাকতে পারছে না। তার জামাই একমাত্র শালার বিয়েতে জামাইয়ের ভূমিকা রাখতে পারছে না। সে নিয়ে তাদের দুঃখের শেষ নেই। যদিও সার্বক্ষণিক তদারকির কাজ ফোনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে, কিন্তু কাছে থেকে ভাইয়ের বিয়ে উপভোগ করা গেল না। সেই আফসোসে শর্মি জর্জরিত। বিয়ের আনুষ্ঠানিকতা সুন্দরভাবে হয়ে গেল। সুপ্তিকে বিদায় দিতে গিয়ে দেখা গেল কেউই তেমন কাঁদছে না। কারণ এই কদিনে মেয়ের আহ্লাদীপনায় সবাই এত বিরক্ত হয়েছে যে সে বিদায় হলেই সবাই বেঁচে যায় যেন। যত আহ্লাদ জামাই বাড়ি সামলাক। সুপ্তিও বেশ খুশি। ওদেরকে গাড়িতে তুলে দিতে গিয়ে সৈকত কান্নায় ভেঙে পড়ল। একমাত্র ছোট বোন, ও যত দুষ্টুই হোক একটাই তো বোন, তাও কত ছোট। সৈকত নিজেকে আর রোধ করতে পারে না। সুপ্তি নিজেও তখন কেঁদে অস্থির হয়ে গেল। সারাক্ষণ ভাইয়ের পেছনে লেগে থাকতো, অথচ তার ভাই ছিল তার সকল আবদারের ঠিকানা, সবচেয়ে ভালো বন্ধু। সারা পৃথিবী তখন দেখেছিল বৃষ্টির মাঝে দাঁড়িয়ে দুটো ভাই বোনের মাঝে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ভালোবাসা। সৈকতের বাবা শর্মিকে বরযাত্রীর সাথে চলে যেতে বললেন। তিনি চাইলেন শর্মি একটু হলেও ভাইয়ের বিয়েটা নিজের বাড়ির হয়ে উপভোগ করুক। শর্মি খুশি হয়ে চলে গেল। ওরা চলে যাবার পর সৈকত বৃষ্টিতে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। যদিও সে কিছুটা ভিজে গেছে,
তবু আরো কিছুক্ষণ ভিজল। বৃষ্টির পানিতে তার কান্না ধুয়ে নিতে চাইল। শর্মিও বাড়ি গিয়ে ভাইয়ের বউ বরণ করলো অতি আনন্দের সাথে। তারপর সবকিছু নিজেই তদারকি করে সব দিক সামলে নিল। শর্মি আসায় ওর মাও নিশ্চিন্ত হলেন। সব কাজ গুছিয়ে শেষ করতে করতে এর মাঝে সৈকতের সাথে কথা বলারই সুযোগ হয়নি। সে একেবারে ফ্রেশ হয়ে এসে সৈকতকে ফোন দিতে গেল। দেখলো সৈকতের মাঝে তাকে কয়েকটা ফোন দিয়েছে, না পেয়ে মেসেজ পাঠিয়েছে সব ঠিক আছে কিনা, সুপ্তি ঠিক আছে কিনা, কিছু লাগবে কিনা, লাগলে ফোন দিও। শর্মি কল দিল সৈকতকে। সৈকত ফোন রিসিভ করে বলল, খুব ব্যস্ত হয়ে গেছো, একেবারে পাওয়াই যাচ্ছে না। তা তো ছিলামই। কি করছো এখন? কিছু না, সুপ্তি ঠিক আছে? উফ, দুজনে যা ঢং করছে না, সবাই দেখে হেসে গড়িয়ে যাচ্ছে। ও, তোমার কি সুপ্তির জন্য মন খারাপ লাগছে? তা তো কিছুটা আছেই। এখনো বাচ্চা রয়ে গেছে সুপ্তিটা, কবে কিভাবে সব সামলে নিতে শিখবে কে জানে। তবে এটা ভেবে ভালো লাগছে যে ও তোমাদের বাড়ি আছে, তাই চিন্তার কিছু নেই, ভালোই থাকবে। তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো? কই, কেমন শোনাচ্ছে? আমি ঠিকই আছি। হুম, তুমি ঠিক নেই। কি হয়েছে বলো? কিছু হয়নি, সুপ্তির জন্য একটু মন খারাপ লাগছিল। রাখি এখন। বলে সৈকত ফোন রেখে দিল। শর্মির সাথে সাথে সাদকে ফোন দিল। সুপ্তির বিয়ে খেতে সাদরা সবাই এসেছে, তাই ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো সৈকত ঠিক আছে কিনা। সাদ বলল, ভাইয়াকে তো ঠিকই দেখলাম। ওকে গিয়ে জিজ্ঞেস করো বৃষ্টিতে ভিজেছে কিনা, জেনে আমাকে জানাবে। এক্ষুনি যাও। সাদ সৈকতের ঘরে গিয়ে দেখলো সে শুয়ে আছে। বলল, ভাইয়া শুয়ে আছে যে, শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। তাহলে চলো গল্প করি। ইচ্ছে করছে না, তুই যা। ভাইয়া তুমি আজ বৃষ্টিতে ভিজেছিলে নাকি? কথা বলতে ভালো লাগছে না, যা, পরে আসিস। ঠিক আছে, যাচ্ছি। সাদ সৈকতের ঘর থেকে বের হয়ে শর্মিকে ফোন দিয়ে বলল, ভাবি ভাইয়া তো বৃষ্টিতে ভিজেছে। কি করছে এখন? শুয়ে আছে, বললাম চলো আড্ডা দিই, শুনলো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি, পরে কথা হবে। ফোন রেখে শর্মি সোজা ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি ও বাড়ি যাচ্ছি। এখন কোনো সমস্যা হয়নি তো? না মা, আমার নিজের একটু কাজ আছে তাই যাচ্ছি। এখন বাজে রাত 11টা, এই সময় কেউ বের হয়? কি এমন কাজ পড়লো তোর? যেতে যেতে কয়টা বাজবে দেখেছিস? আমার যেতে হবে মা, সমস্যা নেই, আমি তো গাড়ি নিয়েই যাচ্ছি। বলে সে সাথে ওর এক কাজিনকে সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। রাত প্রায় 1:15টার দিকে শর্মি বাসায় এলো। সাদকে ফোন করে বলেছে সে যে আসছে সেটা বাসায় কাউকে জানাবার দরকার নেই, সে যেন দরজা খুলে দেয়। শর্মি বাসায় ঢুকে সোজা নিজের ঘরে গেল। গিয়ে দেখে সৈকত ঘুমে আচ্ছন্ন। সে সোজা ওর কাছে গিয়ে ওর কপালে হাত রাখলো। হাত রেখে চমকে উঠলো। গা তো পুড়ে যাচ্ছে। যা ভেবেছিল তাই, তার মেজাজ খারাপ হয়ে গেল। জানে ভিজলে অসুখ করে, তাহলে কেন ভিজলো? সে তাড়াতাড়ি মাথায় পানি ঢালা শুরু করলো, গায়ে স্পঞ্জ করে দিল। 2 ঘন্টা পর সৈকতের জ্বর নামলো। সে উঠে বসে বলল, তুমি, কটা বাজে এখন? সেটা দিয়ে কি করবে? বৃষ্টিতে ভিজবে? এখনো হচ্ছে, চলো বাইরে দিয়ে আসি। তুমি মনে হচ্ছে খুব ক্ষেপে আছো। পাগল, খেপবো কেন? আমি তো খুব রোমান্টিক মুডে আছি, একেবারে তোমার কোলে বসে জ্যোৎস্না বিলাস করার মুড। সৈকত ফোন হাতে নিয়ে সময় দেখলো, 3:30 বাজে। শর্মির রেগে যাবার যথেষ্ট কারণ সে ঘটিয়ে ফেলেছে। তবু গলায় দুষ্টুমি ঢেলে বলল, বাবা, এত রোমান্টিক কবে হলে যে রাত 3টায় সব ছেড়ে ছুড়ে তোমাকে আমার কাছে চলে আসতে হলো? তোমার রোমান্টিক মুড বেশ পাওয়ারফুল দেখছি। কাউকে পিটিয়ে মানুষ করবার জন্য আমার এই হাতই যথেষ্ট পাওয়ারফুল। রোমান্টিক মোমেন্টে এত বকতেছো কেন? না, বকবো কেন? তোমার জন্য একটা বেলা ও বাড়ি গিয়ে থাকতে পারলাম না। এত ভালো কাজ করেছো যে তোমাকে তো ধরে নিয়ে নোবেল দিয়ে দেওয়া উচিত। অস্কার দেওয়া যায় না? ওইটা হলে বেশি ভালো লাগতো। ইয়ার কি হচ্ছে না? ডিয়ার বুশ, ডিয়ার বউ, এত রাগ না করে একটু কাছে এসে বসো না। আবার বলে বুশ? সরি। শর্মি সৈকতের কথায় পাত্তা না দিয়ে রাগে গজগজ করতে করতে এটা ওটা করতে লাগলো। ঘরের দক্ষিণে জানালাটা অল্প খোলা, সেখান থেকে ঠান্ডা বাতাস আসছিল। সৈকত তখন গায়ে একটা শাল জড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে শর্মিকে পেছন থেকে জড়িয়ে ধরে গান ধরলো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, দেখেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শর্মি বলল, একদম ঢং করবে না। ঢং করব না? না। কি করব? শর্মি কিছু বলল না। সৈকত শর্মিকে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বলল, একটা ব্যাপার খেয়াল করেছো? আমাদের বিয়ের দিন এমন ঝুম বৃষ্টি ছিল, সুপ্তির বিয়েতেও আজ তাই হলো। সেদিনও আমার জ্বর ছিল, আজও তাই।
সেদিনও তুমি আমায় নিয়ে ভীষণ ঘাবড়ে গিয়েছিলে, আজও তাই। ব্যাপারটা অদ্ভুত না? সেদিনও বৃষ্টি ছিল। একটা কথা বলবো? হুম। সেদিন আরো একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি ঘটনা? সেদিন সকালে ইমার্জেন্সি কাজে টেইলার্সের কাছে গিয়েছিলাম। যাবার পথে রাস্তায় রিক্সা উল্টে পড়ে গিয়ে বিশ্রীভাবে কাদায় মাখামাখি হয়ে গেলাম। আর তখন বাইক নিয়ে তুমি আর সাদ এলে, আমাকে রিক্সায় তুলে দিলে। আমার তো তখনই তোমাকে ভালো লেগে গেছিল। বিকেলে যখন সেই তুমি আবার পাত্র হিসেবে এলে, তোমাকে দেখে আমার হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। মনে মনে চেয়েছিলাম বিয়েটা হয়ে যাক। আল্লাহর কি নিয়ামত! সকালে যাকে দেখে হিরোর এন্ট্রি মনে হয়েছিল, রাতে সেই হয়ে গেল লাইফ পার্টনার। কি অদ্ভুত, তাই না? তবে ভাগ্যিস তুমি আমায় চিনতে পারোনি। চিনতে পারিনি? কে বলেছে? শর্মি অবাক হয়ে বলল, তুমি আমাকে চিনতে পেরেছিলে? হ্যাঁ, কিভাবে? কারণ তোমাকে আর আমাকে যখন বারান্দায় একসাথে কথা বলতে পাঠানো হলো, তখন বারান্দার কোনায় তোমার সকালে পরা ড্রেসটা ঝোলানো দেখেছি। তখন চট করে তোমার হাতের দিকে তাকালাম। রিক্সা থেকে পড়ে গিয়ে বাম হাতের কবজির কিছুটা উপরে কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়েছিল তোমার। দেখলাম সেখানে ব্যান্ডেড লাগানো। বুঝে গেলাম সকালে দেখা মেয়েটা তুমি। কি আশ্চর্য, তুমি জানতে? তাহলে এতদিন কেন বলনি? তুমি আমার সাথে কতটা শেয়ারিং সেটা দেখছিলাম। কি দেখলে? মোটামুটি শেয়ারিং। তোমাকে এই ঘটনা আগে বললে তুমি আমাকে সেদিন থেকে এটা নিয়ে না জানি কি শুনিয়ে যেতে। আমার নামের পাশে বুশের সাথে সাথে কোলাব্যাঙও জুড়ে যেত। কারণ তোমরা যে আমাকে কোলাব্যাং বলেছ সেটা আমি শুনে ফেলেছিলাম। এখন যে বলে দিলে, এখন কোলাব্যাং বলবো না? এখন বলেছি কারণ তুমি যে কেয়ারিং জামাই সেটা বুঝে গেছি। সৈকত শর্মির কাঁধে হাত রেখে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শর্মি তখন সৈকতের কাঁধে মাথা রাখলো। বিয়ের বন্ধনটা একটা অদ্ভুত বন্ধন। দুজন মানুষকে দুই প্রান্ত থেকে ধরে এনে একসাথে জুড়ে দেওয়া হয়। তারপর তারা হয়ে ওঠে একে অপরের পরিপূরক। একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসার সৌন্দর্য গড়ে তোলে শান্তি সুখের নীড়। ভালোবাসায় বাঁচুক পৃথিবীর প্রতিটি মানুষ। সমাপ্ত।